আজ সময় এসেছে এই দেশের গণতন্ত্রকে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। ভারতের কূটনৈতিক পরামর্শ এবং স্ট্র্যাটেজি আছে বলে অনেকে মনে করছেন, বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমান এবং বিএনপির এই অভাবনীয় সাফল্য এসেছে ভারতের নেপথ্যে থাকার কারণে। ভারত বাংলাদেশের সীমান্ত অঞ্চলে এখন আশঙ্কার ঘনঘটা, একটা আতঙ্কের ঘনঘটা, যে কোনো মুহূর্তে কোনো গণ্ডগোল তৈরি হতে পারে, কোনো হুলুস্থুলুস পরিস্থিতি তৈরি হতে পারে, সীমান্ত অস্থির হতে পারে, এরকম একটা অ্যালার্ট ভারতের তরফে আগেই করে নেওয়া হয়েছে। পাকিস্তান চেয়েছিল জামাতে ইসলামী বাংলাদেশে ক্ষমতায় আসলে পাকিস্তান পেছন থেকে পরিচালনা করবে, এই পরিকল্পনায় আঘাত লেগে গেছে। কোনো না কোনো একটা মাস্টার প্ল্যান জামাতে ইসলামীর রয়েছে বলে প্রাক্তন গোয়েন্দারা যেমন মনে করছেন, বর্তমান যে গোয়েন্দা রিপোর্ট তাতেও কিন্তু বারবার এটা উল্লেখ থাকছে। আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. ভারত বিদ্বেষ জারি রাখবো, আর যত বেশি ভারত বিদ্বেষ, দুদেশের মধ্যে গন্ডগোল, বাংলাদেশ আভ্যন্তরীণ গন্ডগোলেও জেরবার হয়ে যাবে। তাহলে তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যানের কি হবে, এই বিষয়টাই ভাবনা। নমস্কার, আমি সুচারু, আর আজকের রণক্ষেত্রে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকের রণক্ষেত্রে আমরা আবার আলোকপাত করব সেই বাংলাদেশ নিয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে, বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, প্রধান বিরোধী দলের জায়গায় জামাতে ইসলামী, এছাড়াও এনসিপি পেয়েছে বেশ কয়েকটি আসন, অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলগুলো তো আছেই। তারেক রহমান এবং বিএনপির এই অভাবনীয় সাফল্যের পেছনে ভারতের কূটনৈতিক পরামর্শ এবং স্ট্র্যাটেজি আছে বলে অনেকে মনে করছেন, বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমান এবং বিএনপির এই অভাবনীয় সাফল্য এসেছে ভারতের নেপথ্যে থাকার কারণে। ভারত চেয়েছিল তারেক রহমান আসুক, তার দল ক্ষমতায় আসুক, এবং আওয়ামী লীগের পরিবর্তন হিসাবে বিএনপি ক্ষমতায় এসেছে। এবং এই বিএনপিকে ঘিরে এখন বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে, এই বাংলাদেশ হবে প্রগতিশীল বাংলাদেশ, এই বাংলাদেশ হবে উন্নয়নকামী বাংলাদেশ, এই বাংলাদেশ হবে একটা প্রপার প্ল্যানের ওপর তৈরি হওয়া বাংলাদেশ, গণতান্ত্রিক অর্থনীতির ওপর দাঁড়িয়ে থাকা বাংলাদেশ, যে বাংলাদেশ আগামীতে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আসবে। এই বাংলাদেশ হবে নিরাশার নিশিম অন্ধকারে ডুবে থাকা, 18 মাস ধরে ডুবে থাকা সেই অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার বাংলাদেশ। এই ভাবনা কিন্তু এখন বাংলাদেশের মানুষ ভাবছেন, এবং বিএনপিকে নিয়ে তারা স্বপ্ন সাজাতে শুরু করেছেন। কারণ যে প্রতিশ্রুতি তারেক রহমান দিয়েছিলেন সেইগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশের উন্নয়ন ঠেকায় কে, এ কথা সাধারণ মানুষ ভেবেছিলেন। সেই ভাবনা থেকেই তো ধানের শীষকে তারা বেছে নিয়েছেন সরকার হিসাবে। কিন্তু আজকের আলোচনার বিষয় সেটা নয়। আজকের আলোচনার বিষয় ভারত বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে কিন্তু একটা থ্রেট, একটা আতঙ্ক, একটা আশঙ্কা ঘুরে ফিরে বেড়াচ্ছে। আপনারা ফলাফলের দিকে একটু নিবিড় পর্যবেক্ষণ করবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এই আশঙ্কা বা আতঙ্ক বা থ্রেটের কথা কেন বললাম। আপনারা বুঝতে পারবেন যে কেন এই আশঙ্কা, থ্রেট, এই কথাটা আমি বারবার ব্যবহার করছি। তার যথেষ্ট যথাযুক্ত কারণ আছে। আপনারা ভালো করে দেখবেন আজকের এই রণক্ষেত্রের বিশ্লেষণটা, কমেন্ট করবেন, লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আজকের এই প্রতিবেদনটা ডিটেল ইন্টেন্সিফাইড ভালো করে দেখুন। তারেক রহমান এবং বিএনপি অভাবনীয় সাফল্যের পর বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা, রাষ্ট্রপ্রধানরা তারা শুভেচ্ছা বার্তা দিয়েছেন। কে কি দিয়েছেন আগে সেটা শুনে নিন। কেন বলছি যে ভারত বাংলাদেশের সীমান্ত অঞ্চলে এখন আশঙ্কার ঘনঘটা, একটা আতঙ্কের ঘনঘটা, যে কোনো মুহূর্তে কোনো গণ্ডগোল তৈরি হতে পারে, কোনো হুলুস্থুলুস পরিস্থিতি তৈরি হতে পারে, সীমান্ত অস্থির হতে পারে, এরকম একটা অ্যালার্ট ভারতের তরফে আগেই করে নেওয়া হয়েছে। সীমান্তে বাড়তি নজরদারি রয়েছে, বাংলাদেশকেও সতর্ক করে দেওয়া হয়েছে, তারেক রহমানের কাছেও এই বার্তা পৌঁছে গেছে। কিন্তু কোন বিষয়টাকে দেখে ভারত এতটা রিঅ্যাক্টিভ হচ্ছে সেটাও আপনাদেরকে আজকে বোঝাবো। প্রথমেই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন
নরেন্দ্র মোদী, তারেক রহমান, শফিকুর রহমানের ছবি। পরের ডিটেল ইন্টেন্সিফাইড ইনফরমেশনে আমরা অবশ্যই যাব। আপনারা দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারেক রহমান এবং বিএনপি জয়লাভের পর তিনি শুভেচ্ছা বার্তা দিয়ে ঠিক কী বলেছিলেন, ভালো করে আজকের এই প্রতিবেদনটায় আপনারা চোখ রাখুন এবং অবশ্যই দেখুন। বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপির নির্ণায়ক জয়ে নেতৃত্বে তারেক রহমান, আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তারেক রহমানকে। আমাদের বহুমাত্রিক সম্পর্ককে মজবুত করার জন্য, মজবুত কথাটা মাথায় রাখতে হবে, কারণ ডক্টর ইউনূসের আমলে কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে দূরত্ব হয়েছিল, ভাঙন তৈরি হচ্ছিল, সেইটা কিন্তু তারেক রহমানকে রেখে ভারত মনে করছে আবার পুরনো সম্পর্ক ঝালিয়ে নেওয়া যাবে। আমাদের বহুমাত্রিক সম্পর্ককে মজবুত করার জন্য এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলোকে এগিয়ে রেখে এবং সেই এগিয়ে রাখবার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ভারতবর্ষ, এমনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেননি, এ বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আসুন, আর কারা কারা তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা দিলেন। শুধু বাংলাদেশের একটা ভোটের ফলাফল, কে ক্ষমতায় এলো সেটা বিষয় নয়, বাংলাদেশের রেজাল্ট, বাংলাদেশের সরকার কারা চালাবে, এই বিষয়গুলো কিন্তু এখন ভূ রাজনীতিতে, বিশ্ব রাজনীতিতে, পশ্চিমী দেশগুলোর কাছে অত্যন্ত আলোচ্য একটা বিষয়। নানা ইকুয়েশনস, নানা সমীকরণ তৈরি হতে পারে এই বাংলাদেশকে সামনে রেখে। চলুন পরবর্তী স্লাইডে আমরা দেখব। পরের স্লাইড আপনারা দেখুন। তারেক রহমানকে শুভেচ্ছা কার? পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কি বলছেন? তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন নির্বাচন সফলভাবে করার জন্য, বাংলাদেশবাসীকে শুভেচ্ছা। ভ্রাতৃত্বপূর্ণ বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ও দক্ষিণ এশিয়া ও তার বাইরে শান্তি, স্থিতিশীলতা, উন্নয়নের লক্ষ্যে কাজ করতে আমরা আগ্রহী। কে লিখছেন? পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তান কি বার্তা দিচ্ছে? শান্তির বার্তা, স্থিতিশীলতার বার্তা, উন্নয়নের বার্তা। কাকে দিচ্ছে? বাংলাদেশকে দিচ্ছে। আপনারা একবার খোলা মাথায় ঠান্ডাভাবে ভাবুন, পাকিস্তান কি চেয়েছিল? পাকিস্তান চেয়েছিল জামাতে ইসলামী বাংলাদেশে ক্ষমতায় আসলে পাকিস্তান পেছন থেকে পরিচালনা করবে। শফিকুর রহমানকে সামনে রেখে জামাতে ইসলামী সরকার গঠন করলে পাকিস্তান পরিচালনা করবে বাংলাদেশটাকে বাইরে থেকে। এই পরিকল্পনায় আঘাত লেগে গেছে। পাকিস্তান ভেবেছিল একরকম, হয়ে গেছে একরকম। পাকিস্তান ভেবেছিল জামাতে ইসলাম আসছে, যে কারণে আল জাজিরার রিপোর্ট, বিভিন্ন রিপোর্টে উচ্ছ্বসিত জামাত শিবির উচ্ছ্বসিত ছিল, একেবারে নির্ঝরের স্বপ্নভঙ্গের মতো পরিস্থিতি তৈরি হলো। এখন সেই পাকিস্তান তারেক রহমানকে বার্তা দিচ্ছে যে ভাই, দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক যেন ভালো থাকে, উন্নয়ন বজায় থাকে, শান্তি বজায় থাকে। আপনারা ঠান্ডা খোলা মস্তিষ্কে ভাববেন পাকিস্তান কি চেয়েছিল আর এখন কি পরিস্থিতি। চলুন, আর কারা কারা সাধুবাদ জানালো তারেক রহমানকে। ঢাকায় চীনা দূতাবাস বার্তা দিয়েছে তারেক রহমানকে। বাংলাদেশের জনগণকে অভিনন্দন, বিএনপিকে শুভেচ্ছা, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে এবং দুদেশের সম্পর্কের নতুন অধ্যায়ে শুরুর অপেক্ষায় আছি। আমি বললাম না যে বাংলাদেশের রেজাল্টটা শুধু রেজাল্ট নয়, বিভিন্ন দেশের কাছে গুরুত্বপূর্ণ এবং ভূ রাজনীতিতে বাংলাদেশের এই ফলাফল অনেক দেশকে রিয়্যাক্ট করাচ্ছে। দেখুন, চীনও কিন্তু রিয়্যাক্ট করলো, শুভেচ্ছা জানাচ্ছে এবং ভালো কিছু হওয়ার অপেক্ষায় রয়েছে। দেখুন, ডক্টর ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে তিনি চীন সফরে গিয়েছিলেন, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছিলেন। চীন নানা রকম ইনভেস্টমেন্টের কথা বলেছে। অলরেডি ওই লালমনিরহাট এবং বিভিন্ন জায়গায় চীন কিন্তু কিছু একটা করছে, ভুলে যাবেন না সেটা। ফলে চীন কিন্তু এখানে একটা সফট মেসেজ বাংলাদেশকে দিল। চলুন, আর কে কি বলছে একটু দেখে নিই। ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূতের বার্তা। রাষ্ট্রদূতের কি বার্তা? ঐতিহাসিক জয়ের জন্য
তারেক রহমান এবং বিএনপিকে শুভেচ্ছা জানাচ্ছে আমেরিকা। তাহলে ভূ রাজনীতিতে বাংলাদেশ এখন আলোচ্য বিষয়। এবার চলুন যে ইনফরমেশনটা আপনাদেরকে দেবো, আপনারা যেটার জন্য অপেক্ষায় রয়েছেন, আমি যে কথা প্রথমেই বলেছি যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে একটা অস্থিরতা তৈরি হতে পারে। ভারত সেটা খুব আন্দাজ করতে পারছে, বাংলাদেশকেও সতর্ক করে দেওয়া হয়েছে। কেন? আপনারা এই নির্বাচনী ফলাফলটার দিকে একটু নজর রাখবেন। গোহারান হেরেছে বা ভরাডুবি হয়েছে জামাতের, এটা যেমন ঠিক কথা, কিন্তু আবার একটু উল্টোভাবে দেখুন তো জামাতের শক্তি বৃদ্ধি হয়েছে এক লহমায়। বাংলাদেশে কি জামাতে ইসলামের এত আসন ছিল? সেটা ভাববেন। আর একটা জিনিস আপনারা গুরুত্ব দিয়ে ভাববেন নির্বাচনী ফলাফল কাটাছেড়া করতে গিয়ে, যে জামাতে ইসলামী ঠিক কোন কোন আসনে জিতেছে একটু বললেই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। চলুন, সেই চিত্র আমার কাছে রয়েছে। জামাতে ইসলামী জিতেছে কোথায়? বাংলাদেশ অসম বর্ডার এই এরিয়ার সংলগ্ন, অর্থাৎ এ প্রান্তে মৌলভীবাজার 1 এই আসনে জামাতে ইসলাম জিতেছে। ভারত মেঘালয় বর্ডার লাইন কোথায় জিতেছে? সীমান্তবর্তী অঞ্চল কুড়িগ্রাম। মৌলভীবাজারও সীমান্তবর্তী কেন্দ্র, কুড়িগ্রামও সীমান্তবর্তী কেন্দ্র। চলে যান কোচবিহার, আমাদের কোচবিহার সেই বর্ডার লাইনের ওই প্রান্তে বাংলাদেশে রয়েছে লালমনির হাট 1। এই লালমনির হাটে কিন্তু আগে অনেক দুষ্কৃতিমূলক কাজকর্ম হয়েছে, বিচ্ছিন্নতাবাদী সংগঠন সেখানে ঘাঁটি গেড়ে আছে, এই তথ্যও ভারতের গোপন রিপোর্টে বারবার উঠে এসেছে। সেই লালমনির হাটেও জিতেছে কে? কারা জিতেছে? জামাতে ইসলামী। মৌলভীবাজারে জামাতে ইসলামী জিতেছে সীমান্তবর্তী অঞ্চল, কুড়িগ্রাম 4-এ জিতেছে জামাতে ইসলামী, লালমনির হাটে জিতেছে জামাতে ইসলামী। এখানেই শেষ নয়, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা ঠিক তার উল্টো প্রান্তে, বর্ডারের ওই প্রান্তে বাংলাদেশের সাতক্ষীরা 3 আসন আপনারা খুলে দেখুন কে জিতেছে? জামাতে ইসলামী জিতেছে। নদিয়া জেলা, পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ওই প্রান্তে বাংলাদেশের কি রয়েছে? মেহেরপুর 1 কে জিতেছে? বলুন কে জিতেছে? জামাতে ইসলামী জিতেছে। মুর্শিদাবাদ বর্ডারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল, সীমান্তবর্তী অঞ্চলগুলোর মধ্যে ওই পারে কারা কারা রয়েছে, কোন কোন অঞ্চল রয়েছে, সেখানেও কিন্তু জামাতে ইসলামী জিতেছে। চাঁপাই নবাবগঞ্জ 1, চাঁপাই নবাবগঞ্জ 3, এই দুটো গুরুত্বপূর্ণ আসনেই জিতেছে জামাতে ইসলামী। আপনারা মনে করে দেখুন, এই চাঁপাই নবাবগঞ্জের দিক থেকেই ভারতীয় সৈন্যবাহিনীর ওপর একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করেছিল বাংলাদেশের সৈন্যরা, যখন বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছিল, ভুলে যাবেন না। এবার চলে আসুন মালদা, আবার সেই সীমান্তবর্তী অঞ্চল, ওপারে রয়েছে রাজশাহী 1, চাঁপাই নবাবগঞ্জ 2। তাহলে এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 9টি আসন সীমান্তবর্তী অঞ্চলে যেখানে যেখানে বর্ডার রয়েছে কারা জিতেছে? জামাতে ইসলামী। কট্টরপন্থী এই সংগঠন ক্ষমতায় আসতে পারেনি, তাদের একটা রাগ রয়েছে, আর সেই রাগবশত ভারত আশঙ্কা করছে এই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অস্থিরতা, গণ্ডগোল, সংঘর্ষের মতো পরিস্থিতি তৈরি করতে পারে জামাতে ইসলামী, যাতে করে তারেক রহমান সুষ্ঠুভাবে দেশটাকে চালাতে চাইলে তাকে ঘেঁটে দেওয়া যায়। এই চেষ্টাটা কিন্তু হবে। এই আশঙ্কায় ভারতবর্ষের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কড়া নজরদারি রাখা হয়েছে। আমরা কেউ ভেবে দেখছি না, আমরা নাচছি বিএনপি জিতে গেছে, বিএনপির সরকার, ভারতের সঙ্গে বাংলাদেশের আবার সুসম্পর্ক গড়ে উঠবে, কিন্তু এটা কেউ ভেবে দেখছে না। এমনকি বাংলাদেশের মানুষও ভেবে দেখছে না যে কট্টরপন্থীরা তারা কিন্তু বর্ডার সীমান্তবর্তী অঞ্চলগুলোর প্রত্যেকটা আসনে জিতেছে। দেখুন, মৌলভীবাজার, কুড়িগ্রাম, লালমনিরহাট, সাতক্ষীরা, মেহেরপুর, চাঁপাই নবাবগঞ্জ 1, চাঁপাই নবাবগঞ্জ 3, রাজশাহী 1, চাঁপাই নবাবগঞ্জ 2 প্রত্যেকটা আসনে জামাত জিতেছে। সংবেদনশীল জায়গা সীমান্তবর্তী এলাকা, সেইখানটাকে চাগিয়ে দিতে পারলেই বিভিন্ন সীমান্তবর্তী এলাকাতে কিন্তু গণ্ডগোল ছড়িয়ে পড়বে। হিমশিম খেতে হবে তারেক রহমানকে। পরে কোনো না কোনো একটা মাস্টার প্ল্যান
জামাতে ইসলামীর রয়েছে বলে প্রাক্তন গোয়েন্দারা যেমন মনে করছেন, বর্তমান যে গোয়েন্দা রিপোর্ট তাতেও কিন্তু বারবার এটা উল্লেখ থাকছে। এবং সীমান্তবর্তী অঞ্চলে কিন্তু সেভাবে বিএনপি দাঁত ফোটাতে পারেনি। জামাতে ইসলামী তার সংগঠনটাকে তত্তর করে বাড়িয়ে নিয়েছে। আগে বাংলাদেশে জামাতে ইসলামীর আসন ছিল কোথায়? চলুন একবার সালতামামিটা দেখি, কত কি আসন তাদের ছিল, জামাতের অবস্থাটা কি ছিল। দেখুন তো, 1971 সাল, 2008, 2026, তিনটে পর্বের দিকে তাকান। একটা সময় 20টা আসন ছিল, তারপরে 2008-এ কমে 2 হয়ে গেল, তারপরে ভ্যানিশ ছিল জামাতে ইসলামী। আবার এই 2026-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান বিরোধী শক্তি হিসাবে 68খানা আসন, 68খানা আসন নিয়ে জামাতের প্রধান বিরোধী দল হিসাবে বাংলাদেশে থেকে যাওয়ার ইঙ্গিত। আগামীতে কিন্তু একটা হুলুস্থুলুস অস্থির পরিস্থিতি তৈরি করে দেশকে উত্তাল করে তুলতে পারে জামাতে ইসলামী। ভারতীয় গোয়েন্দাদের গোপন রিপোর্ট অনেক আগেই এটা বলেছিল। তার উপর তারা ক্ষমতায় আসতে পারেনি, ফলে ক্ষোভের আগুনে তারা জ্বলছে যে তারেক রহমানকেও সুষ্ঠুভাবে সরকারটা চালাতে দেব না। একটা অস্থির পরিস্থিতি সীমান্তবর্তী অঞ্চলগুলোতে তৈরি করব, ভারত বিদ্বেষ জারি রাখব, আর যত বেশি ভারত বিদ্বেষ, দুদেশের মধ্যে গণ্ডগোল, বাংলাদেশ আভ্যন্তরীণ গণ্ডগোলেও জেরবার হয়ে যাবে। তাহলে তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যানের কি হবে? এই বিষয়টাই ভাবনার। যেখানে সুষ্ঠুভাবে সরকার চালানোর জন্য তারেক রহমান প্ল্যান করে এগোচ্ছেন, শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন চাইছেন, স্বাস্থ্যক্ষেত্রে চাইছেন, ফ্যামিলি কার্ড দিয়ে পরিষেবা পৌঁছে দিতে চাইছেন, নবীন সমাজকে, জেন জিকে কাছে টেনে নিয়ে কর্মসংস্থান করতে চাইছেন, বস্ত্রশিল্পের পুনরুদ্ধার করতে চাইছেন, দারিদ্রতার লেভেলকে কমাতে চাইছেন, সেখানে যদি এই পরিস্থিতি তৈরি হয়, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল থেকে যদি গণ্ডগোলটা বাংলাদেশের অভ্যন্তরে আরও ক্ষতি করে, তাহলে তো বিপদ। ভারত অনেক আগে থেকে সতর্ক, অত সোজা নয় ভারতকে বিচলিত করা, কিন্তু বাংলাদেশকে সতর্ক করার দায়িত্ব এই ভারতবর্ষের। কারণ সেই মুক্তিযুদ্ধের সময় তার আগে থেকে আমরা পরম বন্ধু। ফিলার চলে গেছে তারেক রহমানের কাছে। সীমান্তবর্তী অঞ্চলে কোথায় কোথায় জামাতে ইসলামের দাপট কি তৈরি হতে পারে, কি গণ্ডগোল হতে পারে, কি উদ্বিগ্নতা রয়েছে, আতঙ্ক রয়েছে, সেটা তারেক রহমানকে একবার জানিয়ে দেওয়া। কারণ আপনি যদি সুষ্ঠু সরকার চালাতে চান, তাহলে কড়া হাতে আগে রাষ্ট্রের সুরক্ষাকে নিশ্চিত করতে হবে। দেশের সুরক্ষাই শেষ কথা, বাংলাদেশের সুরক্ষাকে আগে ঠিক করতে হবে, নিরাপত্তা বেষ্টনীকে ঠিক করতে হবে, সীমান্তে নজরদারি বাড়াতে হবে, যাতে বিচ্ছিন্নতাবাদী শক্তি কার্যকলাপ না বাড়ে, কট্টরপন্থীদের কার্যকলাপ না বাড়ে। সে কারণেই আজকের এই প্রতিবেদন আপনাদের সামনে আমরা রাখলাম। 2026-এ 68টা আসন পেয়েছে জামাতে ইসলামী, ছোটোভাবে নেবেন না। ধুলোয় মিশে যাওয়া দলটা হঠাৎ করে উত্থানটা খুব একটা ভালো ইঙ্গিত নয়। তাই তারেক রহমানকে অনেকটা সতর্ক সাবধানী পদক্ষেপ নিয়ে চলতে হবে। শুধু নিজের দেশ দেখলে হবে না, আশপাশের যে বর্ডার লাইনগুলো রয়েছে নজর রাখতে হবে, সেখানে বাড়তি নজরদারি দরকার, যাতে এই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কোনো উত্তেজনা তৈরি না হয়। প্রিয় দর্শক, আজকের মতো রণক্ষেত্র এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে রণক্ষেত্রের বিশেষ পর্ব নিয়ে। আজকের রণক্ষেত্র কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই রণক্ষেত্রে আপনারা কী ধরনের বিশ্লেষণ আরও শুনতে চাইছেন, ভূ রাজনীতির কোন খবর আপনাদেরকে আমরা জানাবার চেষ্টা করব, পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপাতত ধন্যবাদ, বিদায় নিচ্ছি।